অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। আমার আলাদিন পর্ব ৯। ইরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। এখান থেকে যাও আলাদিন, তোমার কথা আমি পরে শুনব। না, আপনাকে এক্ষুনি শুনতে হবে, এই মুহূর্তে। আমার খুব দরকার আপু। পরে আসতে বলেছি। না, আমি এক্ষুনি বলবো, পরে। যাও আলাদিন, আমার চোখের সামনে থেকে দূর হও। ধরপড় করে বিছানায় উঠে বসল সাইবান। সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে তার। এসি চললেও কোনো কাজেই দিচ্ছে না। বুকটায় ভারী চাপ জেকে বসেছে। পায়ের সঙ্গে কম্বল পেঁচিয়ে আছে তার। খানিক উদ্ভ্রান্তের মতন এদিক সেদিক তাকালো সে। তারপর একটি দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে নিজের মাথা চেপে ধরল। ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে গিয়েছে বুঝতে পেরে সে একদম নীরবে বিছানা থেকে নেমে এলো। কিছুক্ষণ আগের দুঃস্বপ্নটা মন থেকে ঝেড়ে ফেলার নীরব চেষ্টায় লিপ্ত হল সে। বাথরুমে থাকতেই সামিয়া দুবার ডেকে গেলেন। এরপর সুগন্ধাও এলো তাকে মনে করিয়ে দিতে যেন সে জলদি নাস্তা খেয়ে তৈরি হয়ে নেয়। বহুদিন বাদে আজ বেশ লম্বা একটা সময় নিয়ে গোসল সারল সাইবান। হালকা গরম পানিপূর্ণ বাথটাবে প্রায় ঘণ্টাখানেক বসে রইল। অতপর শরীর মুছে পরিপাটি হয়ে বেরোল। সুগন্ধা নাস্তা দিয়ে গিয়েছে নাইট স্ট্যান্ডের উপর। একটা পরোটা অর্ধেক ছিঁড়ে মাংসের ঝোল মাখিয়ে গোটা মুখে দিয়ে সে ক্লোজেট থেকে পোশাক বের করে নিল। একটা কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, ওপরে কালো হাতাবিহীন ভেস্ট। আয়নার সামনে দাঁড়িয়ে একে একে সবগুলো গায়ে জড়াতে জড়াতে নিজের ভাবনার দুনিয়ায় ক্ষণিকের জন্য হারিয়ে গেল সাইবান। টেরও পেল না কখন আফনান, অনুরাগ আর নীরব তার রুমের ভেতরে চলে এসেছে। নীরবের হাতে একটা বিশাল বড় ফ্লাওয়ার বুকে, এতটাই ভারী যে বেচারা একা ধরে রাখতে পারছে না। আফনানের সাহায্য লাগছে। দুজনেরই পরনে ডিজাইনার পাঞ্জাবি, একমাত্র অনুরাগ ফর্মাল স্যুট পরেছে। তিনজনই সাইবানকে তৈরি হতে দেখে খানিক অবাক হলো। তোর বিয়েতে তুই কালো পোশাক পরেছিস কেন? প্রশ্নটা করল আফনান। সাইবান আয়নার প্রতিফলনের কারণে পিছনে দাঁড়ানো বন্ধুদের দেখল। তারপর মুচকি হেসে টাই বাঁধতে বাঁধতে উত্তর করল, শোক দিবসে মানুষ কালোই পরে। খিলখিল করে হেসে উঠল সবাই, শুধু অনুরাগ বাদে। বান্দা হেঁটে গিয়ে সাইবানের মুখোমুখি দাঁড়িয়ে অগোছালো বাঁধতে থাকা টাইটা খুলে আবার নতুন করে বেঁধে দিতে দিতে বলল, এতই শোক যখন তখন নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসছিস কেন? ও মা, আমার শোককে বলল, শোক তো আমার বউয়ের, আমি শুধু তার পক্ষ থেকে শোকটা পালন করছি। চোখ টিপ দিয়ে উত্তর করল সাইবান। এবার না হাসতে পারল না অনুরাগ। ছেলেটা একটা আলাদাই চিজ। নীরব মুখ টিপে বলল, দেখিস ভাই, বউয়ের শোক মেটানোর ঠেলায় বুলডোজার চালাস না, বিছানার কাঠের ওপর মায়া দয়া করিস। ব্যাপার না, আমার বেড স্টিলের। বিশাল আকারের আধুনিক চকচকে কালো বর্ণের প্রলেপ দেয়া ধাতব ডিজাইনের বিছানার দিকে ইঙ্গিত করল সাইবান। বন্ধুদের নিয়ে না পারতে মুখে হাত ঘষল অনুরাগ। হায় ভগবান, তোদের নিয়ে আমি আর পারি না। আফনান আর নীরব ফ্লাওয়ার বুকেটা নিয়ে এগোলো, সাইবানের হাতে তুলে দিল। বেচারা ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখল। তাজা গোলাপ, অনেকগুলো, গুনে ওঠা দেয়। তবে গোলাপ একা নয়, প্রত্যেক গোলাপের সঙ্গে জোড়ায় জোড়ায় লাগানো কিছু চকচকে সিলভার আর গোল্ডেন ফয়েলের প্যাকেট। চোখ পিটপিট করল সাইবান। নীরব বলে উঠল, হ্যাপি ওয়েডিং ব্রো, উইথ 69 রোজেস অ্যান্ড 69 চকলেট ফেভার। হ্যাঁ ব্রো, আজ রাতে 70 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। সেফটির জন্য সবসময় হেলমেট ব্যবহার করবি। অ্যাক্সিডেন্ট হলে অকালে, কাঁদতে হবে আড়ালে। আফনান বলতেই আর সহ্য করতে পারল না সাইবান। মুখটা টকটকে হয়ে গেল তার। ফ্লাওয়ার বুকেটা তুলেই সপাত সপাত বন্ধুদের মাথায় মারতে লাগল। মারের মাঝখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আউজুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম। ফুল আর প্যাকেট সবগুলো বুকে থেকে খুলে খুলে পড়তে লাগলো মেঝেতে। আফনান আর নীরব অট্টহাসি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলল, তবুও মার ছাড়ল না সাইবান। ঠিক অমন মুহূর্তেই রুমের ভেতরে এসে পড়ল সারিকা। কোথায় সাই, তোর হলো? ওদিকে যে মেহমান। মেঝেতে তখন ফুল, পাপড়ি আর চকচকে ফয়েলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। একমাত্র অনুরাগ দরজার কাছে। বেচারা উপায়ন্তর না পেয়ে শটান বুক চিতিয়ে মেঝেতে শুয়ে পড়ল। শরীরের নিচে আড়াল করে ফেলল সব। পা দিয়ে লাথি মেরে বাকিগুলো ড্রেসিং টেবিলের নিচে ঢুকিয়ে দিল। কনুইরে ভর দিয়ে হাতে মাথা রেখে এমন ভঙ্গিতে সারিকার দিকে তাকালো যেন স্যুট পরে ফ্লোরে শুয়ে থাকার চেয়ে সাধারণ ব্যাপার দুনিয়ায় আর কিছুই নয়। জোরপূর্বক হাসার চেষ্টা করল সে। হে হে, এই তো সাইবান রেডি ব্রাই, আপনি যান, আমরা নিয়ে আসছি ওকে।
সারিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দৃশ্যপটে। রেডি? তার ভাই বিছানার উপর উঠে বালিশ দিয়ে নিজের অপর দুই বন্ধুকে মারছে, যেন WWE বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে বিছানার উপর, আর সে জন সিনা। অপরদিকে অনুরাগ মেঝেতে শরীর বিছিয়ে এমনভাবে শুয়ে আছে যেন সে মাটির মানুষ, আর মাটিতে থাকতেই পছন্দ করে। এমন একটা বিষয়কে একজন মেয়েকে কেমন চোখে দেখা উচিত? আচ্ছা, বিব্রত বোধ করল সারিকা। কেন সে নিজেও জানে না। উল্টো ঘুরে গেল। সাই, তাড়াতাড়ি আয়। এটুকু বলেই সে রুমের বাইরে চলে গেল। রমণী গায়েব হয়ে যাওয়ার পরই শুধু বুকের ভেতরে আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়তে পারল অনুরাগ। মেঝে থেকে উঠে সে এক রাম ধমক দিল সবাইকে। যদি চাস তন্ত্রমন্ত্র জপে তোদের বান না মারি, এক্ষণ থাম পাঠার দল কোথাকার। লিভিং রুমটা চমৎকারভাবে সাজানো হয়েছে। তাজা ফুলের সঙ্গে চকচকে কাপড়ের পর্দার খেলা। নিয়ন বাতি জ্বলছে। সকাল হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দর দেখা যাচ্ছে তা চারিপাশে। মেঝের মাঝখানে বিশাল কার্পেট বিছিয়ে সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কাজী সাহেব এবং উকিল উপস্থিত। বাড়ির জামাই মিসির দায়িত্ব নিয়ে সকল মেহমানদের খাতিরদারি করছে। নীল বর্ণের ডিজাইনার পাঞ্জাবি এবং কোট পরনে তার। সামিয়া অফ হোয়াইট বর্ণের শাড়ি পরেছেন। ছেলের বিয়ের উপলক্ষে হালকা সেজেছেন, গয়নাগাটিও পরেছেন। তদারকি করছেন তিনি সবকিছুর যেন গাফিলতি না হয়। এমন সময়তেই সিঁড়ি বেয়ে হাসাহাসি করতে করতে নেমে এলো সাইবানদের দল। সাইবান সকলের পিছনে। সামিয়া সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ছেলেকে দেখলেন। যদিও কালো পোশাকটা বিয়ের মতন অনুষ্ঠানের জন্য ঠিক গ্রহণযোগ্য নয়, তবুও সাইবানকে অতুলনীয় লাগছে। ছেলেটা তার ফর্মাল পরে খুব কম। তার কাজ এবং চালচলনে এমন স্যুট ভেস্টের দরকার পড়ে না। আজ পুরো দস্তুর প্রাপ্তবয়স্ক পুরুষের মতন লাগছে সাইবানকে। সে নিচে নেমে আসতেই সামিয়া দুহাত তুলে ছেলের মুখ ছুঁয়ে দিল। মাশাআল্লাহ। মায়ের মুখপানে চেয়ে মুচকি হেসে সাইবান নুয়ে এলো সামান্য। সামিয়ার চোখ ছলছল করে উঠল। চোখ বুজে তাই ছেলের কপালে স্নেহের চুমো খাই দিলেন তিনি। আল্লাহ যেন তোকে খুব সুখে রাখে। আমার ভাগের হায়াত, সুখ, সৌভাগ্য সব তোর হোক, সব তোর। সাইবান পকেট থেকে রুমাল বের করে সামিয়ার চোখ মুছে দিল। তারপর পাল্টা মায়ের কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করল। তোমার দোয়াই যথেষ্ট। আর আমার? ঠিক তখনই পাশে উপস্থিত হলো সারিকা। বিরাট হাসি নিয়ে ভাইয়ের দিকে চেয়ে আছে সে। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো, বাঁকা হেসে উত্তর করল, তুই তুই উচ্চন্নে যা। দেখেছ দেখেছ মাম, আজ বিয়ের দিনটাতেও আমাকে ছাড় দিলা না। তোর মুখে পোকা পড়বে বেয়াদব ছেলে। খিলখিল করে বোনকে কাছে টেনে হালকা জড়িয়ে ধরল সাইবান। তোকে একদম দুই চোখে সহ্য করতে পারি না সিস। হ্যাঁ জানি তো, বিয়ে হলে আরও ভুলে যাবি। যাব না যদি অতি সত্বর আমাকে মামা বানাতে পারিস। সারিকার মুখটা লালচে হয়ে গেল। ঠাস করে ভাইয়ের বুকে থাপ্পড় দিল। ঠিক অমন মুহূর্তেই সদর দরজা দিয়ে দুজন মানুষকে ঢুকতে দেখে সারিকা সহ সকলেই থমকে গেল। রাহাত আর ইহান দুজনই নিঃশব্দে পাশাপাশি হেঁটে আসছে। ভ্রু কুচকে ফেলল সারিকা। এরা এখানে কি করছে? আমি ডেকেছি, উত্তর করলেন সামিয়া। দৃঢ় দৃষ্টিতে সন্তানদের দিকে চেয়ে বললেন, হাজার হোক, ওদের বোনের বিয়ে, ওদেরও হক আছে। সাইবান কি ভাবছে বোঝা না গেলেও সারিকা ভীষণ অসন্তুষ্ট মনে হলো। তবে মায়ের উপরে কোনো কথা সে বলল না। কিছুক্ষণ বাদে সবাই কার্পেটের উপর বসল। কাজী সাহেবের মুখোমুখি বসেছে সাইবান। তার পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। তার অন্য পাশে অনুরাগ এবং মিসির বসেছে। অনুরাগের কোলে ইয়ান। সুতির পোশাক পরানো হয়েছে ইয়ানকে। একদম বাধ্য ছেলেটি হয়ে অনুরাগের কোলে বসে বসে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে। সাইবান আর চোখে কেন যেন বেশ কয়েকবার ঘুরে ফিরে ইয়ানকে দেখল। অচেনা মানুষদের ভিড়ে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার মনে একটা খচখচে ভাব কেন তৈরি হয়েছে সে বুঝতে পারছে না। মেয়েকে নিয়ে আসুন, আমরা শুরু করে দিই, দেরি কিসের? কাজী সাহেব বলতেই সামিয়া মাথা দুলিয়ে উঠে গেলেন। অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। সাইবান ঠাঁই নিজের জায়গায় বসে ইয়ানকে দেখতে লাগল। বাচ্চাটা এখন খেলনার প্রতি আগ্রহ হারিয়ে মিসিজের কোটের বোতাম ধরে টানাটানি করছে। অনমনে মুচকি হেসে ফেলল সে। সেই হাসিটুকু হঠাৎ করে জমে গেল দৃশ্যটি নজরে আসতে। অন্দরমহল থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন সামিয়া। তার পাশেই ইরাম। জলপাই বর্ণের একটা চকচকে শাড়ি জড়ানো অঙ্গে, তাতে উজ্জ্বল সিলভার জরির কাজ। শাড়ির পাড় সোনালি। লাইটের আলো পড়লেই মোহনীয় এক দ্যুতি ছড়াচ্ছে। শাড়ির আঁচলটাই মাথায় তুলে দেওয়া।
খুবই হালকা সাজ, সঙ্গে পাতলা কিছু সোনার গহনা, এটুকুই, অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই নেই। বয়সের সঙ্গে মানানসই। তবুও সাইবান নিষ্প্লক চেয়ে রইল। ইরামের 2 হাতের টকটকে খয়েরি মেহেন্দির রঙের উপর থেকে নজর ফেরাতে পারল না সে। এমন নয় যে সে জীবনে সুন্দরী মেয়ে দেখেনি, বরং ঠিক উল্টোটা। ডিজে পার্টিতে আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে সে। রমণীদের লাইন লেগে থাকে তার আশেপাশে। বড়লোকের আদরের দুলালিদের আগুন ঝরা রূপ, তরুণীদের মন মাতানো সাজসজ্জা। কিন্তু এর আগে কারো প্রতি এমন অনুভূতি জন্মায়নি তার। ইরামকে দেখে তার ওই জ্বালাময়ী অনুভূতিটা হচ্ছে না। ঝলসে যাওয়া রূপের প্রতি স্বাভাবিক পুরুষালী আকর্ষণ আসছে না। যেটা তার বুকের মাঝে জন্মেছে সেটা শ্রদ্ধাবোধ। ইরাম কোনো মেয়ে নয়, সে একজন নারী, একজন মা। তার রূপের প্রতি অনুভূতিটাও অজান্তেই পরিপূর্ণ হয়ে উঠেছে অসীম আগ্রহে, নারীসুলভ আকর্ষণে নয়। ইরাম হেঁটে এসে সকলকে সালাম দিয়ে আস্তে করে সাইবানের পাশে বসল। তার কাজল টানা চোখ শুরুতেই ইয়ানকে খুঁজে বের করল। ছেলে নিরাপদে আছে নিশ্চিত হওয়ার পরই সে তার পাশে বসা পুরুষটার উপর মনোযোগ দিল। সাইবান সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। অনুভব করল বিনা কারণেই তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছে। এতটা কাছে বসা ইরাম যে তার শরীরে মাখা সূক্ষ্ম পারফিউমের ঘ্রাণটুকু তাকে মাতোয়ারা করে তুলছে। সাইবান কালো পোশাক পরেছে, এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য ইরাম করল না। নীরবে মাথা ঘুরিয়ে একবার পিছনে তাকালো। ঢোকার সময় সে দেখেছে তার 2 ভাই এসেছে। সকলের থেকে পিছনে কার্পেটের একদম শেষ কিনারে বসেছে তারা। রাহাত মুখ নিচু করে নিজের ফোন ঘাঁটছে। ইহান অবশ্যই ইরাম তাকাতেই বিরাট হেসে হাত তুলে নাড়ল। তার গালে একটা ব্যান্ডেজ দেখা গেল। কালকেও তো সুস্থ ছিল, এক রাতে কি হয়ে গেল? মনে মনে ভাবলেও আপাতত জিজ্ঞেস করার সুযোগ নেই। পরে কথা বলবে ভেবে ইরাম মাথা দুলিয়ে সামনে ফিরে তাকালো। অনতিবিলম্বে বিয়ের কাজ শুরু হলো। ইরামের বয়সের ব্যাপারটা আসতেই উকিল ভ্রু তুলে তাকালেও কাজী সাহেবের পক্ষ থেকে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া এলো না। তিনি অতি স্বাভাবিকভাবেই সবকিছু করছেন। সারিকার কয়েকজন বান্ধবী এসেছিল দাওয়াতে। তারা অবশ্য সেই মুহূর্তেই কানাঘুষা শুরু করে দিল। সারিকা, কি ভাবছিস তোরা? তোর ভাইয়ের জীবনটা সবেমাত্র শুরু, আর সেখানে তাকে এক বাচ্চার মায়ের সাথে জুড়ে দিয়েছিস। 7 বছর? ভাই, 3-4 বছর হলে মানা যায়, কিন্তু এত? উনি তো অর্ধেক বুড়ি হয়ে গিয়েছে। সাইবানের সঙ্গে যাবে কিভাবে? সারিকা প্রতিক্রিয়া না করার চেষ্টা করল, কিন্তু কথাবার্তা ততক্ষণে ছড়িয়ে গিয়েছে। যদিও সামিয়া এই ভয়েই একদম কাছের মানুষ ছাড়া কাউকেই দাওয়াত করেননি, তবু এমন অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা তাকে একই সঙ্গে লজ্জিত এবং ক্রোধিত করল। তিনি রাগঢাক করলেন না, সোজাসুজি বলে বসলেন, তোমরা না আধুনিক মেয়ে, এমন সস্তা মেন্টালিটি নিয়ে কিভাবে চলো? মেয়ে দুটো চুপ করে গেল সঙ্গে সঙ্গে। তবে একজনের মা বলে উঠল, ভাবি, কথা বলার মতন কাজ করলে লোকে তো বলবেই। আমি সন্দেহ করেছিলাম আপনার ছেলের বিয়ের এত ছোট অনুষ্ঠান করছেন ভেবে, তবে এই ব্যাপার বুঝতে পারিনি। যতই বলুন, একজন ছেলে আর একজন মেয়ে তো আর এক না। মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়। সেখানে আপনার ছেলে এত বড় একজনের সঙ্গে কিভাবে সংসার করবে সেটা মা হয়ে আপনার ভাবা উচিত ছিল। ভাবেননি বলেই অবাক হচ্ছি। এমনও মা হয়? যেখানে ধর্ম একটা সম্পর্ককে জায়েজ ঘোষণা করেছে, সেখানে সমাজ হয়ে প্রশ্ন করার আপনি কে? হঠাৎ করে ভেসে এলো কাজী সাহেবের দৃপ্ত কণ্ঠস্বর। মুহূর্তেই পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। কাজী সাহেব কাগজপত্র রেখে মুখ তুলে তাকালেন। মুখ ভর্তি সাদা দাড়ি, জলজলে চোখে পড়া চশমার ভেতর থেকে তিনি তাকালেন সামনে। আপনাদের শখ করে আগ্রহ নিয়ে একজন মা নিজের ছেলের বিয়ের সাক্ষী হতে দাওয়াত করেছেন। আপনাদের অতিথি হিসেবে মার্জিত আচরণ করা উচিত, সমালোচনা না। এবারেও কেউ কোনো কথা বলতে পারল না। কাজী সাহেব সরাসরি তাকালেন সাইবানের দিকে। আপনার স্ত্রী আপনার থেকে বয়সে বড়, আর তার একটি নাবালক শিশু সন্তান রয়েছে, এই নিয়ে আপনার আপত্তি আছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, অতঃপর জবাব দিল, না। মুচকি হাসলেন কাজী সাহেব। বেশ, তবে আমরা নিকাহ কার্যক্রম জারি রাখি। উকিল এবং কাজী সাহেব মিলে সবকিছু ঠিকঠাক করার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মরহুম রাইজুল কিবরিয়ার সুযোগ্যা কন্যা ইরাম কিবরিয়া, আপনি 11,11,101 টাকা দেনমোহর ধার্যে AKM আহমদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিনকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে কবুল বলুন। একটি দীর্ঘ প্রশ্বাস টানল ইরাম। তার মনে হলো কয়েক সেকেন্ডের ভেতর নিজের গোটা জীবন থেকে ঘুরে এলো সে।
জন্ম, বাবার চোখের মণি হয়ে বেড়ে ওঠা, বাবার চলে যাওয়া, গোটা সংসারের দায়িত্ব কাঁধে ফেলা, দুই ভাইকে মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলা, 30 পেরিয়ে বিয়ের বন্ধনে বসা, প্রাক্তনের সঙ্গে দেখা ভালোবাসার জীবনের স্বপ্ন খান খান হয়ে যাওয়া, ইজানের জন্মের ভেতর দিয়ে জীবনে পরিপূর্ণতা আসা এবং আজ সব জল্পনা কল্পনার অবসান, অসম এক সম্পর্কে নিজেকে জড়ানো। আজকে বিয়ের দিন, তবুও সমাজের চুলচেরা বিশ্লেষণ থেকে সে ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না। এই সমাজ তাকে মায়া দেখাবে না। ছলছলে চোখে সে তাকালো অদূরে অনুরাগের কোলে বসে থাকা ইজানের দিকে। যেন জননীর চোখের ভাষা বুঝতে পেরে ওই মুহূর্তেই ইজান শব্দ করে উঠল, আই। হেসে ফেলল ইরাম। দ্রুত চোখ মুছে নিয়ে ছেলের দিকে তাকিয়েই গভীর গলায় বলল, কবুল। তোমার জন্য এই মায়ের সব কিছু কবুল। সকলে একযোগে আলহামদুলিল্লাহ বলে সাধুবাদ জানালো। এরপরই কাজী সাহেব ফিরলেন সাইবানের দিকে। KM আহমদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিন, আপনি 11,11,101 টাকা দেনমোহর ধার্যে মরহুম রাইজুল কিবরিয়ার সুযোগ্যা কন্যা ইরাম কিবরিয়াকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি থাকলে কবুল বলুন। এক ঝলক তাকালো নিজের পরিবারের দিকে। সামিয়া ঝাপসা চোখে তাকিয়ে আছেন। ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তাই চোখের পানি ধরে রাখতে পারছেন না। অপরদিকে সারিকা একটি বৃদ্ধাঙ্গুলি তুলে তাকে থামস আপ দেখালো। দুলাভাই মিসির মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। বন্ধুরাও অধীর আগ্রহে হাসি মুখে তাকিয়ে আছে। চোখ বুঝল সাইবান। একটা মাত্র শব্দ তার গোটা জীবনকে বদলে দেবে, এমনভাবে বদলাবে যে সে হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। এই শুরু, এই শেষ। অবশেষে চোখ খুলল সাইবান। অতিরিক্ত চিন্তায় কিংবা ভয়ে নাকি সাইবান বলতে পারবে না। তার মুখ থেকে বের হলো, কবর। বাজ পড়লেও বুঝি মানুষ এত অবাক হয় না যতটাই সাইবানের কথা শুনে হলো। জিভ কামড়ে ধরল বেচারা। কি বলে ফেলেছে সে উত্তেজনার ঠেলায়। পাশে বসা ইরাম খানিকটা ব্যথিত দৃষ্টিতে চেয়ে আছে। তবে কি সাইবান তাকে গ্রহণ করতে পারছে না? সেটাই তো হওয়ার ছিল। সত্যিই তো, কিভাবে অন্য কিছু আশা করা যায়? মুখ নত করে কোলের দিকে চেয়ে থাকল ইরাম। বুকে বুঝি ভারী পাথর চেপে বসেছে তার। ঠিক এমন সময় একটি পুরুষালী শক্তিশালী হাত তার মেহেদি রাঙা হাতের উপর চেপে বসল। দৃষ্টি প্রসারিত হয়ে গেল ইরামের। তার কানে সুগভীর কণ্ঠের জবাবটি ভেসে এলো বাঁধ ভাঙা জোয়ারের মতন, কবর অবধি কবুল, কবুল কবুল কবুল। চারিদিকে আরেক দফায় উল্লাসধ্বনি ছড়িয়ে পড়ল, অথচ ইরাম কিছু টের পেল না। এক দৃষ্টে চেয়ে রইল সে নিজের হাতের উপর রাখা শিরা উপশিরাপূর্ণ লম্বাটে আঙুলযুক্ত হাতটার দিকে। একটা বিশাল থালায় পোলাও, কোরমা, খাসির রেজালা, কাবাব, আস্ত দুটো মুরগির গ্রিল, ঘন ডাল, সালাদ, মিষ্টি সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। নতুন বর সাইবানের সঙ্গে খেতে বসেছে তার বন্ধুরাও। গরুর মাংসের তরকারিটা আলাদা রাখা হয়েছে অনুরাগের কথা চিন্তা করে। কার্পেটের উপর পাত পেরে খেতে বসেছে সকলে, এক থালাতেই। নীরব এত বড় সাইজের গ্রাস মুখে তুলছে যেন তার খাবার কেউ টেনে নিয়ে যাবে। আফনান ছাগলের মতন কচকচ করে কাঁচামরিচ খেয়ে যাচ্ছে। এই নিয়ে বন্ধুদের মাঝে হাসাহাসির কমতি নেই। এখানে শুধু পুরুষেরা আছে। মেয়েদের খাবারের ব্যবস্থা আলাদা করে গেস্ট উইংয়ে করা হয়েছে। খেতে খেতে সবার প্রথমে নীরব বলে উঠল, ভাই, কে যেন এককালে বলেছিল আমাদের মেয়েদের সুগার ড্যাডি হবে? খুঁজিস না, এখন সে এক বাচ্চার ড্যাডি হয়ে গেছে। অট্টহাসি হেসে বলে উঠল আফনান। নীরব বন্ধুর সঙ্গে তাল মেলালো। আবার কি বলে, কবর অবধি কবুল। ওমা গো, ট্রু লাভ। শেষ গুরু, তুই শেষ। তরকারির ঝোল মাখা হাতটাই চটাস করে আফনানের গালে বসিয়ে দিল সাইবান। খিলখিল করে হেসে উঠল সকলে। অনুরাগ অবধি আজ মজা নিতে ছাড়ল না। এই, তোরা ওকে এত জ্বালাতন করিস না। এমনিতেই সবে জ্বালাতনের দায়িত্ব শুরু হয়েছে। একটা বাচ্চা পালা কি কম? ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা সব দিকটাই তো ওকে দেখতে হবে বল। সবথেকে কাছের বন্ধু অনুরাগ অবধি পোলট্রি খেয়ে দেখে সাইবান তেতে উঠল। তবে রাগটা দেখালো না, বরং আস্ত মুরগি থেকে লেগ পিস ছিঁড়ে নিয়ে বিশাল এক কামড় দিয়ে চিবোতে চিবোতে বলল, অবশ্যই শিক্ষা দীক্ষা সবই দিতে হবে। ব্যঞ্জনবর্ণ শেখানো শুরু করে দেব। 1 বছরের মধ্যেই গড়গড় করে কথা বলতে শুরু করবে, দেখবি। নীরব একটা আস্ত গোলাপজামুন মুখে দিয়ে প্রায় না চিবিয়েই গিলে নিল। শুধুল, ছেলেকে শুধু ব্যঞ্জনবর্ণ শেখাবে কেন? স্বরবর্ণ কি দোষ করেছে? স্বরবর্ণ শুধু বউয়ের জন্য বরাদ্দ। সাইবানের বেফাস কথায় অনুরাগ প্রায় মুখের খাবার ফেলে দিচ্ছিল। কোনোমতে হাত চেপে নিজেকে থামালো। কেশে ফেলল বেচারা। অপরদিকে হাতের লোকমা হাতে নিয়েই জমে গিয়ে ফ্যাল ফ্যাল করে সাইবানের দিকে চেয়ে রইল আফনান আর নীরব।
সাইবানের কোনো হেলদোল নেই। সে নিশ্চিন্ত মনে বিরাট কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়েছে। অনুরাগ বাম হাতে একটা থাপ্পড় দিল তার পিঠে। তুই কি কোনোদিন শুধরাবি না? বিয়ে হয়েছে তবু এই শয়তানি গেল না? শয়তান শুধরে গেলে পৃথিবীতে তোর মতন সন্ন্যাসীদের কি কাজ? বাঁকা হেসে জবাব দিল সাইবান। আর পারল না আফনান আর নীরব। উভয়ে হাসতে হাসতে ফ্লোরেই গড়াগড়ি খেতে লাগল। অপরদিকে ইরাম ইজানকে নিয়েই ব্যস্ত। খেতে বসেনি সে এখনো। ছেলে ঘুমাবে, ঢুলঢুলু চোখে তার বুকে লেপ্টে আছে। তাকে নিয়েই হাঁটাহাঁটি করছে, সঙ্গে সকলে ঠিকমতো খাচ্ছে কিনা সেই বিষয়টাও তদারকি করছে। চোখের কোণে সে খেয়াল করল রাহাত আর ইহান দুজনেই বাড়ির চৌকাঠ বেয়ে নেমে যাচ্ছে। আর অপেক্ষা করল না ইরাম, দ্রুত হেঁটে বেরিয়ে গেল বাইরে। ইজানকে নিজের বুকে সাবধানে আড়াল করে রেখে ভাইয়ের পিছু নিল। মেন গেটের কাছাকাছি গিয়ে থামালো তাদের। ভাই? ইহান থামল আগে, ঘুরে ইরামকে দেখেই বোনের দিকে ছুটে গেল। রাহাত খানিকটা অস্বস্তি ভঙ্গিতে দূরেই দাঁড়িয়ে রইল। আপু? ভাইয়ের মুখের দিকে চেয়ে খানিকটা আদর করে দিয়ে ইরাম শুধল। খেয়েছিস? তোর গালে কি হয়েছে? ব্যান্ডেজ লাগানো গালটা হালকা একটু ঘষে ভ্রু কুচকে ফেলল ইহান। ইঁদুর কামড়েছে। ইঁদুর? চোখ কপালে উঠে গেল ইরামের। হতবাক নয়নে চেয়ে রইল ছোট ভাইয়ের মুখ পানে। ইঁদুর এলো কোথা থেকে? জানি না, আমার রুমে তেলাপোকা ছিল, ইঁদুর না। কিন্তু গতকাল রাতে কোত্থেকে যেন এলো, পালিয়েও গেল। ঠিকমতো দেখতে পাইনি। ধরতে পারলে পিষে ফেলতাম শালাদের। ডাক্তার দেখিয়েছিস? টিটেনাস ইঞ্জেকশন? চিন্তা করো না, ইঞ্জেকশন দেয়াই আছে। ফার্মেসিতে দেখিয়েছি সকালে। লাল দাগ হয়ে গিয়েছে, বলেছে কয়েকদিন গরম পানির শেক দিলে ঠিক হয়ে যাবে। গজগজ করে বলল ইহান। ছোট ভাইয়ের রুমে ইঁদুর ঢুকার রহস্য ইরাম ধরতে পারলেও বিশেষ কোনো মন্তব্য ইরাম করল না। ইহানও সেই বিষয়ক কথা বাড়াল না, বরং আগ্রহ নিয়ে তাকালো ইজানের দিকে। টেনে দিল মামার গাল। আমার মামাটা কেমন আছে? ইজান কুইকুই করে আবার মায়ের বুকে মাথা গুজে ফেলল। হাসল ইহান। আহারে, শরম পেয়েছে বিচারা। পরক্ষণেই সেই হাসি মুছে গেল তার। জলজলে দৃষ্টিতে দেখল ইরামকে। তুমি এমনটা কেন করলে আপু? আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ওদের সঙ্গে তুমি, ওই লোকগুলো। হুস, তোকে বলেছি তো ভাই, আমি যা করছি সুস্থ মস্তিষ্কে ভেবে চিন্তে করছি, ভবিষ্যতেও করব। ইরামের হাতটা নিজের সুস্থ গালে চেপে ধরে মাথা নেড়ে ইহান বলল, ঠিক আছে, তোমার কথাই সই। তবে তুমি আমাকে প্রমিস করো, যদি ওরা তোমাকে তিল পরিমাণও কষ্ট দেয়, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আগেরবারের মতন চুপ করে সহ্য করে যাবে না। কথা দাও আমাকে আপু, প্লিজ। মৃদু হাসল ইরাম। ঝুঁকে এসে ছোট ভাইয়ের কপালে কপাল ঘষে বলল, আমার কিচ্ছু হবে না ভাই, আমি ঠিক নিজের খেয়াল রাখব। চিন্তা করিস না। আজকে আসার জন্য তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই তোদের খুব মিস করি রে। চোখ বুজে মা তুল্য বড় বোনের অস্তিত্বটুকু অনুভব করল ইহান প্রাণ ভরে। তবে বেশিক্ষণ পারল না। পিছন থেকে ডাক ভেসে এলো, ইহান, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রাহাত তাড়া দিচ্ছে। ইহানকে বেশ অসহায় দেখালো। করুণ চোখে একবার ইরামের দিকে চেয়ে সে পিছিয়ে গেল। ইরাম দৃপ্ত দৃষ্টিতে দেখল রাহাতকে। পায়ে পায়ে হেঁটে কাছে গিয়ে দাঁড়ালো। আমার সঙ্গে কথা না বলেই চলে যেতে চাচ্ছিস? কথা বলার মতন মুখ তো তুমি রাখুনি আমাদের আপু। মহল্লায় এর মধ্যেই ছিছি পড়ে গিয়েছে। সারাদিন ওই বাড়ির ভেতর বসে থাকলে জানবি কিভাবে আপু? রাহাতের কাটকাট কথা এবার আর কষ্ট হলো না ইরামের। ঠিকই, নাক কেটে ফেলেছি তোদের, তাই না? হ্যাঁ, ভাবলেই আমার লজ্জা লাগছে তুমি নিজের হাঁটুর বয়সে একটা ছেলের সাথে বিয়ে করেছ, তাও আবার ওই কি জানো, ফিজে না ডিজে, নেশা আর পার্টি করে বেড়ায় আধ পাগলা বেয়াদব ছেলে একটা। দুলাভাইকে নিয়ে ভদ্রভাবে কথা বলবি। ইরামের হঠাৎ প্রতিবাদে থমকে গেল রাহাত। প্রসারিত নয়নে চেয়ে রইল বড় বোনের দিকে। ইরাম তার মুখোমুখি হলো বিনা দ্বিধায়। বোনকে যখন সামান্য আশ্রয়টুকু দিতে পারিসনি, তখন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথাও বলতে আসবি না। আর হ্যাঁ, আরেকটা কথা, ইহান ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে ছেলেকে কাঁধের ওপর তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিজে ইরাম দৃঢ় গলায় বলল, মায়ের সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে। মুন্সিবাড়িতে আমার যে ভাগ, সেই ভাগ আমায় বুঝিয়ে দিবি। না হলে সমপরিমাণ টাকা দিয়ে সেই ভাগ আমার থেকে কিনে নিবি। 2 মাস সময় দিচ্ছি, কি করবি ভেবে আমাকে জানাস। আর দাঁড়ালো না ইরাম। হতভাগ রাহাতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইহানকে শেষ একবার নরম দৃষ্টিতে দেখে হনহন করে হেঁটে সে বাড়ির ভেতর চলে গেল। ইহান নিজের জিন্সের পকেটে হাত ঢুকিয়ে তির্যক হেসে বড় ভাইকে পাশ কাটিয়ে হেঁটে যেতে যেতে বলল, সারা জীবন বিড়াল দেখতে দেখতে একদল ভুলে গিয়েছিল বিড়াল কেন বাঘের মাসি হয়। রাত 9টা।
সারাদিনের হট্টগোল আর ক্লান্তির পর অবশেষে ইরামের বিশ্রামের সুযোগ হয়েছে। এত সময় যাবৎ তেমন কিছু মনে না হলেও এখন বাস্তবতা সম্পূর্ণরূপে ইরামকে ঘিরে ধরেছে, কারণ গেস্ট রুমের বদলে তার ঠাঁই হয়েছে সাইবানের বেডরুমে। রুমটা আধুনিক, অতিরিক্ত আসবাবের বালাই নেই, যেটুকু আছে তাও মডার্ন ডিজাইনের, কালো ধাতুর তৈরি, বিছানার বেডশিট অবধি কালো রঙের, সিল্কের কাপড়ের ওপর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা, ইতি অতি বেশ কয়েকটি তাজা রজনীগন্ধার ছড়া মোহনীয় ঘানে মাতোয়ারা করে তুলেছে রুমটাকে। তবু এর মালিকের প্রকৃত বৈশিষ্ট্যটাকে পুরোপুরি ঢাকতে পারছে না। দেয়ালে মাইকেল জ্যাকসন আর চাইনিজ কিংবা কোরিয়ান কোনো বয় ব্যান্ডের পোস্টার টাঙানো। আরও কয়েকজনের চেহারা আছে, তবে এই সেলিব্রিটিদের ইরাম চেনে না। দেয়ালের একপাশে সাউন্ডের বেশ কিছু যন্ত্রপাতি, সঙ্গে ছোট কন্ট্রোল বোর্ড, এক কোনায় ট্রিপল মনিটরের গেমিং সেটআপ। কাউচের উপর অবহেলায় দুটো 10 কেজির ডাম্বেল পড়ে আছে। একটি দীর্ঘশ্বাস ছাড়ল ইরাম। নিজের সঙ্গে এই অস্তিত্বের সামান্যতম মিলও খুঁজে পেল না সে। তার ভালোলাগি বই, খোলামেলা পরিবেশ, বেশি হলে একটা ঝুল দোলনা, মাঝে মধ্যে গান শোনার জন্য অ্যান্টিক রেডিও সেট, এই তো। খুব বেশি চাহিদা তার কোনো কালেই ছিল না। সে সত্যি সাইবান আলাদিনের সঙ্গে এক সূত্রে বাঁধা পড়েছে। এই রুমটাই তার প্রমাণ। ক্ষণস্থায়ী হলেও এই রুমটাই আপাতত তার ঠিকানা। হিসাব মতো আজকে ইরামের বাসর রাত, তবে এই রাত নিয়ে কোনো প্রকার আগ্রহ, আকাঙ্ক্ষা কিংবা ভাবার ইচ্ছাটুকুও তার মাঝে নেই। ইয়ানকে আজ কৌশলে সামিয়া নিজের কাছে রেখে দিয়েছেন। মুখে না বললেও ইরাম বুঝতে পেরেছে তাদের প্রাইভেসি দিতে, যার আদতে কোনো প্রয়োজন ছিল না। এমন কিছু এখানে হতে যাচ্ছে না, তবে সেই কথা শুধু সে আর সাইবানই জানে। নিজের শাড়ি বদলানোর কথা ভাবল ইরাম, তবে সঙ্গে করে কাপড় আনতে তো ভুলে গেছে। দরজা খুলে বাইরে গিয়ে আবার নিয়ে আসবে, এত কাহিনী কে করবে? তার থেকে গয়না খুলে একটু ফ্রেশ হওয়া যাক ভেবে ইরাম গলা আর কান থেকে হালকা গহনাগুলো খুলে রাখল। রুমের একপাশে লাগোয়া বারান্দা, অন্য পাশে আরেকটা দরজা, বাথরুমই হবে ভেবে স্লাইড করে কাঁচের দরজাটি খুলে ইরাম ভেতরে পা রাখল। তবে সামনের দৃশ্য তাকে জনিয়ে দিল। জায়গাটাকে বাথরুম বলবে না অন্য কিছু, ইরাম কয়েক লহমা ভেবেই পেল না। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে বুঝি জঙ্গলে ঢুকে পড়েছে। দেয়ালে তেমনি গাছপালার ডিজাইন, মেঝের মাঝ বরাবর ফাঁকা, সত্যিই ফাঁকা। পুলও নয়, বাথটাবও নয়, যেন জঙ্গলের গাছপালার মাঝে একটি প্রাকৃতিক পুকুর। আশেপাশে পাথরের দেওয়াল তুলে দেওয়া, তাতে টলটলে পানি ভাসছে। সিলিংয়ের সঙ্গে লাগোয়া ঝর্ণা বেয়ে বৃষ্টির মতন ঝিরিঝিরি পানি ঝরছে পুকুরের ন্যায় স্থানটির উপর। পাথরের সিঁড়ি নেমে গিয়েছে কয়েক ধাপ ভেতরে যাওয়ার জন্য। ইরাম হাঁ করে তাকিয়ে রইল রীতিমতো। সে একটুখানি হাত মুখ ধোবে, কিন্তু এমন জায়গায় তো হাত মুখ ধুতে মনে চায় না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা হয়, যেন ছুঁয়ে দিলেই জাদুকরি জায়গাটার মায়া কেটে যাবে। এটা কেমন বাথরুম? এটাকে বলে জাকুজি। অস্ফুট স্বরে ইরাম বলে উঠেছিল, এমন স্পষ্ট জবাব আসবে ভাবেনি। ঝট করে পিছন ফিরে তাকালো সে। ঠিক দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। বেস্ট খুলে ফেলেছে, শুধু শার্ট আর প্যান্ট পরনে। শার্টের ওপরের বেশ কয়েকটা বোতাম খোলা থাকায় মাংসল বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ইরাম দ্রুতই দৃষ্টি সরিয়ে নিল। বাড়ির ভেতরে এই জিনিস করার আইডিয়া কে দিল আলাদিন? হাসল সাইবান। ভেতরে ঢুকে আশেপাশে দেখল, সগর্বে নিজের তৈরিকে দেখে বলল, বাড়ির ভেতর রিল্যাক্স করার মতন জায়গা দরকার, তাই এটা গত বছর ইনস্টল করেছি। বাড়ির এই দিকটা ভেঙে অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছিল। তোমার মাঝে নর্মাল কিছু আছে আলাদিন? নর্মাল বাথরুম টয়লেটও আছে, আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন। বিস্তৃত হাসি নিয়েই জবাব দিল। তারপর পায়ে পায়ে এগোতে লাগলো ইরামের দিকে। জায়গাটা রোম্যান্টিক না? মনে হবে যেন গভীর বনের মাঝে বসে কোনো পুকুরে শরীর ডুবিয়ে আরামে আকাশের তারা দেখছেন। ইরাম জানে না কেন তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। আজ তাদের বাসর রাত এই বিষয়টাই তার অনুভূতির সঙ্গে বেশ বাজেভাবে খেলতে শুরু করে দিয়েছে। অজান্তেই পিছিয়ে পড়ল সে। পানির একদম কিনারা পাথরের কাছে গিয়ে থামল। সাইবান রীতিমতো নির্লজ্জভাবেই তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল। ইরাম আর ঘোমটা দিয়ে নেই। গাঢ় জলপাই বর্ণের চকচকে শাড়িটা তার শরীরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সাইবান এতদিন ভালো করে দেখেনি কিংবা সংকোচ করেছে, অথচ আজ তার দৃষ্টিতে বিন্দুমাত্র সংকোচ রইল না। কবুল পরে বিয়ে করা বউ তার সামনে দাঁড়িয়ে, ভাবতেই অদ্ভুত উড়ে একটা উষ্ণতা এবং ভীষণ রকমের অন্তর্জ্বালা ছড়িয়ে পড়ল সাইবানের বুকে। ইরাম তার গভীরতম দৃষ্টিকে খেয়াল করল, জিজ্ঞেস করে বসল, আজ কাজী সাহেবের সামনে হঠাৎ ওভাবে বললে কেন? থমকে গেল সাইবান। দৃষ্টি তুলে ইরামের মুখ দেখল, অতঃপর বাঁকা হাসি ছুঁয়ে গেল তার ঠোঁট জুড়ে। কিভাবে বলেছি? কবর অবধি কবুল কথাটার মানে কি? এটাই যে আপনাকে বিয়ে করে নিজের কবর নিজেই খুঁড়েছি আমি।
ইরামের খুব কাছে এসে পড়ল সাইবান। রমণী জমে গেল। মুহূর্তের জন্য তার মনে হলো সাইবান বুঝি ইরামকে ছুঁয়ে দেবে প্রগাঢ়ভাবে, অথচ সাইবান তাকে ছুঁয়ে দিল না, শুধু দেখেই গেল। গলা, বুক, উদর পেরিয়ে এসে তার গভীরতম কালো নয়ন জোড়া থামল বরাবর ইরামের কোমরে, আর তৎক্ষণাৎ মুগ্ধতার দৃষ্টিটা বদলে গেল তীব্র কৌতূহলে, বাজে রকমের কৌতূহল। ভ্রু কুঁচকে ফেলল সাইবান। এতক্ষণ স্পর্শ না করেও এবার হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি ইরামের কোমরের ত্বকে ফুটে থাকা একটা খয়েরি দাগ ছুঁয়ে দিল। এটা কিসের দাগ? সাইবানের প্রশ্নে ঝাঁঝ টের পাওয়া গেল। স্পষ্ট। ইরাম জবাব দেওয়ার সুযোগ পেল না, এর আগেই রুমের দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে এলো। আমি দেখছি কে এসেছে। রীতিমতো চোরের মতোই ছুটে পালিয়ে গেল ইরাম। এক হাতে আঁচল টেনে কোমরের অংশটা সন্তর্পণে ঢেকে নিল। সাইবান কয়েক সেকেন্ড আহাম্মকের মতন দাঁড়িয়ে থাকল। পর মুহূর্তেই হতাশাবোধক একটি শব্দ করে উল্টো ঘুরে রুমের ভেতর চলে এলো। ইরাম ততক্ষণে দরজা খুলে দিয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে সারিকা, তার হাতে ধরা ছটপট করে কাঁদতে থাকা ইয়ান। আমি আর মম মিলে অনেক চেষ্টা করেছি, আপনাকে ছাড়া শান্ত হবে বলে মনে হয় না, খানিকটা বিরক্তি নিয়েই বলল সারিকা। ইরাম দ্রুত নিজের হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিল। সারিকা অপেক্ষা অবধি করল না, যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎই চলে গেল। একটি নিঃশ্বাস ফেলে দরজা আটকে চিৎকার করে কাঁদতে থাকা ইয়ানকে নিয়ে বিছানায় গিয়ে বসল ইরাম। এই যে নানা, সোনা আমার, কচুপু আমার, এই তো আম্মু এখানে আছে, আম্মু কোথাও যায়নি, এই যে সোনা, এই যে আমার বাবাটা। ছেলেকে দুলিয়ে দুলিয়ে শান্ত করতে চাইল ইরাম, অথচ কোনো কাজ হলো না, বরং সময়ের সাথে সাথে আরও জোরে তারস্বরে কাঁদতে দিতে লাগলো ইয়ান। ছোট্ট শিশুটির মুখ লালচে হয়ে উঠেছে কান্নার কারণে। ইরাম সইতে পারল না, বুকে আঁকড়ে ধরল ছেলেকে। না না, কাঁদে না আব্বু, আর না, আম্মুর কষ্ট হয়তো, কুচুপু। প্রথমটায় বিশেষ পাত্তা না দিয়ে মনিটরের সামনের গেমিং চেয়ারে বসে মোবাইল স্ক্রল শুরু করল সাইবান। বাচ্চার কান্নার আওয়াজ ভীষণ তীক্ষ্ণ, তার কানে লাগছে বাজেভাবে। তবে যখন প্রায় 20 মিনিট পরেও কান্না থামার নামগন্ধ হলো না, তখন মোবাইল রেখে উঠল সাইবান। খানিকটা তেজি কণ্ঠেই বলল, কি সমস্যা? এমন ভ্যাক ভ্যাক করে কাঁদছে কেন পোটলাটা? হাগু পেয়েছে আবার? ইরাম হাসল না, বরং খানিকটা অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, বুঝতে পারছি না, কান্না করে অনেক, কিন্তু এতক্ষণ ধরে একটানা কোনোদিন করেনি। কোথায় সমস্যা হচ্ছে বাবাটার? আম্মু বুঝতে পারছে না, আম্মু পচা। ইরামের চোখ ছলছল করে উঠল। ছটফট করতে থাকা ইয়ানকে বুকে চেপে রাখল। এই দৃশ্যটা দেখে কেন যেন ভীষণ অশান্তি অনুভব করল সাইবান। আমি জানি পোটলার কান্না কিভাবে থামাতে হয়, হঠাৎ করে বলেই দেওয়ায় দেয়ালে ঝুলন্ত টিভির রিমোট দিয়ে অন করল সাইবান। ইরাম ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সাইবান ততক্ষণে মেঝের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে টিভির ভলিউম বাড়িয়ে সে একটা গান ছাড়ল। তারপরই রিমোটটা ছুঁড়ে ফেলে 2 পা ছড়িয়ে দাঁড়ালো। ওয়াচ দিস পোটলা, দিলবার দিলবার। গানের তালে তালে কোমর দুলিয়ে সাইবান এমন অদ্ভুত ওরে অঙ্গভঙ্গি করে উঠল যে ইরামের হাসি চাপা দিতে মুখে হাত চাপতে হলো। অথচ অবিশ্বাস্য ব্যাপার, সাইবান নাচতে শুরু করার সঙ্গে সঙ্গে ইয়ানের কান্না থেমে গিয়েছে। নাক টেনে অশ্রুসল চোখে সে একদৃষ্টে তাকিয়ে রইল। তার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সাইবানের নাচ। আব তো হোশ না খাবার হ্যাঁ, ইয়ে ক্যাসা আসার হ্যাঁ তুমসে মিলনে কে বাদ দিলবর। সাইবানের কোমর দোলানো নাচের তালে তালে আচমকা ইয়ান হাতে তালি মেরে বুঝি গেয়ে উঠল, আইয়া। ইরাম না পারতে হেসে ফেলল এবার। তার চোখের পানি হুট করে শুকিয়ে গিয়েছে। সাইবানের নাচের সাথে সাথে ইজানের সব ভুলে লাফিয়ে ওঠাটা তার মনে দাগ কেটে গিয়েছে। অজান্তেই সে জলজলে চোখে চেয়ে দেখল সামনের মানুষটাকে। পাগলাটে একটা ছেলে, একদম লাগামহীন ঘোড়ার মতন, বেশরমের মতন কোমর দুলিয়ে যাচ্ছে। ভালোই দোলাচ্ছে যদিও। ইরাম লজ্জাবোধ করল, কি ভাবছে সে? তবে তার বিশেষ কোনো সন্দেহ রইল না। এই বিবাহিত জীবনটাকে যত কঠিন হবে বলে সে ভেবে এসেছে, ততটা কঠিন নাও হতে পারে। পরদিন সকাল। একদম ভোরে ঘুম থেকে উঠে গিয়েছে সাইবান। ফ্রেশ হয়ে জিম রুম থেকে 1 ঘন্টা ওয়ার্কআউট করে সাউন্ড রুমের কিছু যন্ত্রপাতি ঠিকঠাক করে এসেছে। বাড়ির সবাই এখনও ঘুমে, শুধু সুগন্ধা উঠেছে বোধহয়। নিচতলার কিচেন থেকে থালা বাসনের শব্দ শুনে বোঝা যাচ্ছে। ঘেমে একাকার হয়ে গিয়েছে সাইবান। বাথরুম থেকে সংক্ষিপ্ত একটা গোসল সেরে তোয়ালেতে মাথা মুছতে মুছতে যখন সে বেরোলো, তখন ঘড়িতে সময় 8:30। তোয়ালেটা বারান্দায় ঝুলিয়ে সে যখন রুমের ভেতর ফিরে এলো, তখন ভীষণ অপ্রত্যাশিত একটি দৃশ্য তাকে স্বাগত জানালো। তার বিছানার উপর পরম শান্তিতে ঘুমিয়ে আছে ইরাম। রমণীর বুকের সাথে ঘেঁষে গভীর ঘুমে আচ্ছন্ন ইজান। গতকাল প্রায় ভোরের দিকে ঘুমানোর সুযোগ হয়েছিল। সারাটা রাত থেকে থেকে জেগে উঠে মাকে জ্বালিয়েছে সে। সাইবান মরার মতো সোফায় পড়েছিল, বালিশ চাপা দিয়ে রেখেছে কানে। হাতে গোনা কিছু ঘন্টা হয়তো ঘুমিয়েছে, আবার 7টার আগেই উঠে পড়েছে। গভীর দৃষ্টিতে দেখল সে বিছানায় থাকা মা সন্তান উভয়ের উপর সকালে স্নিগ্ধ আলোকরশ্মি প্রতিফলিত হয়ে একটা স্বর্গীয় ভাব সৃষ্টি করেছে। সাইবান নিষ্পলক চেয়ে রইল। কতক্ষণ যাবৎ নিজেও বলতে পারবে না।
তার ভাবতেও অবাক লাগছে বিছানায় শুয়ে থাকা রমণী এবং ছোট্ট নাজুক প্রাণটি এখন তারই পরিবারের অংশ। পায়ে পায়ে বিছানার কাছে এগিয়ে এলো সাইবান। গতকালের ক্লান্তি তাকে ঘুমাতে দেয়নি। অপরদিকে ইরামকে জড়িয়ে রেখেছে গভীর ঘুমের চাদরে। অজান্তেই হাঁটু মুড়ে বিছানার পাশের কার্পেটের ওপর বসে পড়ল সে। ইরামের একটা হাত লম্বা করে রাখা, অপর হাতটা ইজানের শরীরের ওপর। দুই হাতেই টকটকে মেহেদি। সেই মেহেদি দেখেই কিছু একটা মাথায় এলো সাইবানের। ঝুঁকে এলো সে। লম্বা করে রাখা হাতটার ওপর ঝুঁকে অতি মনোযোগ নিয়ে দেখতে লাগলো সিম্পল অথচ বেশ সুন্দর কারুকার্য। জলজল করছে যেন রত্নের মতন। হৃৎস্পন্দন বেড়ে গেল সাইবানের। হন্যে হয়ে সে খুঁজে বেড়ালো, কোথাল আছে কি নেই। অবশেষে সাইবানের খোঁজ থামল। দৃষ্টি প্রসারিত হলো, সঙ্গে ঠোঁটে ফুটল এক পরিতৃপ্ত মায়াবী হাসি। গচা বিড়বিড় করল সে আপন মনের। ইরামের হাতের মধ্যমা এবং অনামিকা আঙুলের ঠিক মাঝখানে চাপা জায়গাটায় পেঁচানো অক্ষরে লেখা আমার আলাদিন। ফিসফিস করে উচ্চারণ করল সাইবান। জানে না কেমন অনুভূতি হলো বুকের ভেতর। নিষ্পলক চেয়ে রইল। এক নাগারে সে। ইচ্ছে হচ্ছে না দৃষ্টি ফিরিয়ে নিতে। ইরামের প্রশান্তিতে ছাওয়া ঘুমন্ত মুখটা দেখল সে অত্যন্ত আবেগ নিয়ে। তারপর আবারও দেখল আঙুলের ফাঁকে লুকিয়ে রাখা নামটাকে। নিজের ফোন বের করে নিঃশব্দে বেশ কয়েকটা ছবি তুলে নিল সাইবান। কেন সে নিজেও জানে না। ফোন রেখে সে ঝুঁকে এলো। সাবধানী আঙুলে ছুঁয়ে দিল মেহেদির রঙে রেঙে থাকা আঙুলটাকে। ইরাম সামান্য নড়ে চড়ে উঠতেই জমে গেল সে। অথচ রমণীর ঘুম ভাঙল না। শুধু ছেলেকে ঘুমের ঘোরে নিজের আরও খানিকটা কাছে টেনে পুনরায় নিদ্রায় নিমজ্জিত হলো সে। বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়ল সাইবান। অতি সাবধানে নিজের নাম লেখা ইরামের আঙুলটা তুলে নিল সে। কি হলো সে বলতে পারবে না। ঝুঁকে গেল। সেই নরম আঙুলের ডগায় আলতো করে স্পর্শ করল নিজের ঠোঁট। অতি ক্ষীণ এক মুহূর্তের আলতো ছোঁয়া। চোখ বুজে নিল সাইবান। আনমনে ফিসফিস করল, আপনার আলাদিন। রাস্তার মোড়ে টং দোকানটায় বেশ কয়েকদিন বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানি মিরাজ ভালো করেই চেনে এই দলটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলেমেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সেই স্কুল জীবন থেকেই অনুরাগ আর সাইবান নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসত। আজকাল আরও বেশ কতক সঙ্গী জুটেছে। ভালোই লাগে মিরাজের তরুণ ছেলেপিলের গালগল্প শুনতে। মাঝে মাঝে এমন ভাষায় চলে যায় যে বোঝাই যায় না কি কথা বলছে। জেনারেশন কি আমূল বদলে যাচ্ছে। অনুরাগরা যখন আসে তখন বুঝি গোটা দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা দোলায় বসে বসে অনুরাগ, নীরব, আফনান ইতিমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হয়ে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফনান পান চিবোচ্ছে। ওসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত এক কাপ রং চায়ের অর্ডার দিয়ে বসে আছে। মামুর বেটা এখনো এলো না? পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করল আফনান। থু করে পিক ফেলল একপাশে। নীরব সিগারেটে লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বউয়ের আঁচলের তলায় থাকার সময় বস। বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করে দিল উভয়। অনুরাগ মাথা নাড়িয়ে জানালো, আমাকে আসবে বলেছে, হয়তো কোথাও ফেসে গিয়েছে তাই দেরি হচ্ছে। বাচ্চার ডাইপার চেঞ্জ করছে মনে হয়। কার ডাইপার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটি মেয়েলি কণ্ঠস্বর প্রশ্ন করল। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালকিনকে হাড়ে হাড়ে চেনা আছে তাদের। অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী। লাশসময়ী শরীরে জড়ালো টাইট টপ, ধবধবে সাদা। ইলাস্টিক ফ্যাব্রিক একদম চেপে থাকায় শরীরী অবয়বটা ভালোভাবে বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি, দৈর্ঘ্যে কাঁধ সমান। টানা টানা আইলাইনার দেওয়া চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটি জিম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়োগা ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলি কেন সবাই? কিসের ডাইপারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করল আবার। আফনান আর নীরব একে অপরের সাথে ঘেঁষাঘেঁষি করে বসল। উভয় বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুরাগকে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে শুধালো, সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ সন্দিগ্ধ দৃষ্টিতে বন্ধুদের দেখল। তারপর ধপাস করে কোনো প্রকার দ্বিধা না ছাড়াই অনুরাগের পাশে বসে পড়ল। এই তো আজ সকালেই পৌঁছালাম। অনেক ভোরে এসেছি তো, তোদের কল করে জানাইনি আর। বিকেলে জিমে গিয়েছি, ভাবলাম একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানি মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলি মাথা দোয়ালো। জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিস কুকিজ দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউই। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ কেমন বাংলার পাঁচের মতন ঝুলে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনো আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল, মানে তিতলি শোন, আসলে সাইবান। ইয়ো ব্রোজ। অদূর থেকেও সাইবানের উৎফুল্ল কণ্ঠের ডাক স্পষ্টত ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখল সড়কের অপর প্রান্তে বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না। তার পায়ে ডাবল রোলার শুজ, ভারী কেডেসের মতন কালো জুতোর নিচে 2 জোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার ওপর স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে।
আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল। মিরাজ মামা, 1 কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, চিনি 2 চামচ। আরে তিতলি! ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সাইবান। লাইটারটাও হাতিয়ে ঠোঁটে পুড়ে ধরাতে ধরাতে সাইবান প্রশ্ন করল, সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিসে দেশে ল্যান্ড করলি যে? সাইবানকে দেখেই বিরাট হেসে কোনো প্রকার ভনিতা না ছাড়াই নিজের দুবাহু জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেলল তিতলি। তোদের ছাড়া আমার কবেই বা কি ভালো লাগেছে মেরে জিনি। সাইবান হালকা হাসল, এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড়ে দিয়ে আলিঙ্গন ভেঙে ফেলল। ও, সিঙ্গাপুরের ছেলে বুঝি এতই দুর্বল? জিনি! চটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করল সাইবান। আর চোখে সামনে তাকাতেই দেখল নীরব আর আফনান মিলে তাকে কি যেন ইশারা করছে, অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করেছে বিষয়টা। কি সমস্যা, কেউ বলবি মাকে? এসে থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাখাড়ি দিল অনুরাগ। অদ্ভুত? আমরা না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কি কি দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইল সে। ততক্ষণে সবার চা এসে গিয়েছে। নিজের গ্রিন টিয়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে আরামের নিঃশ্বাস ফেলে তিতলি নিজের সিঙ্গাপুরের ট্যুরের কাহিনী বলা শুরু করল। তিতলি চৌধুরী সাইবানদের গ্রুপের 5ম সদস্য। একমাত্র মেয়ে হওয়ায় তার আলাদাই একটা কদর আছে গ্রুপের মাঝে, সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করেই তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধ খাওয়া সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে পুড়ে দিল। বিনা দ্বিধায় দীর্ঘ এক সুখ টান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই 1 মাসে কি কি মিস করলাম? আফনান, নীরব, অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই, সে পারছে না শুধু বেঞ্চের উপর শুয়ে পড়তে। বেঞ্চের সাথেই লাগোয়া একটা জলপাই গাছ থাকায় সুবিধা হয়েছে তার। পায়ের উপর পা তুলে ঝুলাতে ঝুলাতে এদিক ওদিক তাকাচ্ছে। কেউ তেমন কিছু বলছে না বিধায় তিতলির সন্দেহ হলো। পাশ ফিরে সাইবানের উরুতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা, তুই আজকে ফ্রি? শোনি, তাহলে চল আমরা সবাই মিলে একটা স্পিডিং করে আসি। অনেক দিন করি না, বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অব্দি যাব। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসল। মাথা খারাপ? বিয়ের প্রথম দিনেই দেরি করে বাসায় গেলে মম আমার পা কুচি কুচি করে চিকেন ফিট সুপে ঢেলে দেবে। যা শয়তান, আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বলদ? আমি আমার কথা বলেছি। অট্টহাসি হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাব তাকে জমিয়ে দিল। মুখ নামিয়ে হাসি মাখা ঠোঁটেই তাকালো সে। বিশ্বাস করছে না এখনো। জিনি প্লিজ, মজা করিস না। তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস না? প্র্যাঙ্ক করছিস। আমি কিন্তু বুঝে ফেলেছি, এবার বলদ হব না, হব না। আঙুল নেড়ে নেড়ে বলল তিতলি। তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তেই আন্দাজ করতে পারল কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙুলটা চেপে ধুয়ে আস্তে করে নামিয়ে দিল। স্বাভাবিক গলাই জানালো, তিতলি, আই এম ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকলো তিতলি সাইবানের মুখপানে দীর্ঘক্ষণ। তার জলজলে নয়নজোড়া আপাদমস্তক পর্যবেক্ষণ করল সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেপ্টে আছে। সাইবান সরে বসে বলল, সরি, সবকিছু এতটা তাড়াহুড়োই হয়েছে যে তোকে জানানো হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একেবারে বলবো। তিতলি বাকি বন্ধুদের দিকে তাকালো। অনুরাগ, নীরব, আফনান প্রত্যেকে অপরাধীর ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গরুগম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানি মিরাজ অব্দি নিজের কাজ বাদ দিয়ে হাঁ করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটল পিনপতন নীরবতায়। তারপর তিতলির কাটকাট কণ্ঠ ধ্বনিত হলো, ওরা ডাইপারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন না, ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালা তো। স্টপের জিনি, থাক, আমাকে আর কিছুই বলতে হবে না তোদের আর কোনোদিন। শটান উঠে দাঁড়িয়ে পড়ল তিতলি। নিজের গ্রিন টিয়ের বিল নিজের পকেট থেকে বের করেই মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হনহন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে। পিছন থেকে গিয়ে মেয়েটির হাত টেনে ধরল, বলল, ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা তো সব তোর। ইউ নো হোয়াট জিনি, ফাক অফ। এর আগে কোনোদিন এত ঝাঁঝ নিয়ে সাইবানের সঙ্গে কথা বলেনি তিতলি। নিজের হাতটা সে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুত গতিতে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তার কোনায় রাখা একটা অসহায় ডাস্টবিনকে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহামকের মতো নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁধ তুলল। যাক বাবা, এর আবার কি হলো? ইজ ইট দ্য মান্থ? মুড সুইং হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। পিছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহলী হয়ে সে ঘুরে দাঁড়াতেই অনুরাগ 2 হাত ছড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুইও তো তাল দিয়েছিস মাঝখানে, এখন এত নিষ্পাপ সাজছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট আ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরও কর সিচুয়েশনশিপ, সামলা নিজের লাভ লাইফ আর ম্যারিড লাইফ। তিতলি খেপেছে। আফনান বলতেই হেঁকে এসে পুনরায় বেঞ্চে বসে পড়ল সাইবান। অ্যাজ ইফ আই কেয়ার,
আমার পুরো কথা না শুনেই চলে গিয়েছে, আমার কি দোষ? ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিতে দিতে কপালে তীব্র এক ভাঁজ পড়ল তার। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপ ঘাঁটাঘাঁটি করছে ইরাম। ইয়ান মেঝেতে বিছানো ম্যাট্রেসের উপর গড়াগড়ি করে খেলছে। তাকে দেখে শুনে রাখছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটা ঝুনঝুনি বাজাচ্ছে। ইয়ান মজা পেয়ে সেটা কামড়ে দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এখন। সাইবানদের বাড়িতে এসেছে প্রায় 5-6 বছর। গ্রামে যে বাড়ি আছে পরিবারের, সেটার কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। মা মরা মেয়ে সে, বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। একমাত্র মেয়ে সুগন্ধার তখন বেহাল দশা। সামিয়া সেবার তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। কাজের পাশাপাশি পড়ালেখারও ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে সামিয়ার এক কথা, অনার্স পাশ না করা অবধি পড়ালেখা ছাড়ার কথা চিন্তাও করা যাবে না। বিষয়টা বেশ ভালো লেগেছে ইরামের। আদতে সুগন্ধা যেমন নিজেকে প্রদর্শন করা অভ্যস্ত, তার চাইতে বহুগুণে স্মার্ট, সেটাই কয়েকদিনেই বুঝে গিয়েছে সে। ল্যাপটপটা সামিয়ার, বাড়িতেই থাকে, তিনি খুব একটা ব্যবহার করেন না। ইরাম আজকেই চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কডইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকরী একটা স্থান। প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিচ্ছিল। তবে হঠাৎ কি যেন একটা মনে পড়ল তার। সুগন্ধার থেকেই জেনেছে আজকাল খুব ব্যবহার করা হয় কিছু এআই প্রোগ্রাম। গুগল থেকে তেমনি একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করল। সিচুয়েশনশিপ কি? যতক্ষণ প্রোগ্রামটি তথ্য খোঁজার সময় নিচ্ছে, ততক্ষণ ইরাম তাকিয়ে তাকিয়ে ভাবল বানানটা ঠিক করে লিখেছে কিনা। সুগন্ধার সাহায্য নেবে, কিন্তু দরকার পড়ল না। প্রোগ্রামটি উত্তর করেছে। সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ আছে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসেবে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করল। কি, এমনও আবার কোনো সম্পর্ক হয়? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকল না। সে আবারও টাইপ করল, বেঞ্চিং কি? বেঞ্চিং হলো ডেটিং বা রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না। মানে ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি যেন রিজার্ভ প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। ইস, ছি! না চাইতেও ইরামের মুখ ফসকে বেরিয়ে গেল। সুগন্ধা মাথা তুলে তাকালো। কোনো সমস্যা আপা? ভরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপটা বন্ধ করে ইরাম সোজা হয়ে বসল। বলল, তোমাদের জেনারেশনটারই সমস্যা। সুগন্ধা অবাক নয়নে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনল কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময় হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইয়ানকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতেই অবাক হয়ে দেখল একটা ছোটখাটো মালবাহী ভ্যান দাঁড়িয়ে। ভিতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব, একটা লম্বাটে ট্রলি, তার মাথায় আবার ছোট ছোট খেলনার মতন কী সব যেন ঝুলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন, একেবারে গাড়ি নিয়েই ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি খালামণি? মুচকি হাসলেন সামিয়া। প্রয়োজনীয় জিনিসপত্র, তোর লাগবে। আঙুল তুলে সোফাটার মতন জিনিসটাকে দেখালেন। তিনি বললেন, ওটা নার্সারি গ্লাইডার, অনেকে ফিডিং চেয়ারও বলে। ব্রেস্ট ফিড করানোর সময় ওটাতে বসবি। আর এটা টেবিল, এখানে ডাইপার চেঞ্জ করবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এসব ঠিক প্রয়োজন নয়, বরং জার্নিটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। সামিয়া একজন ডাক্তার, যদিও শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি ভালো মতোই জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মধ্যেই আধুনিক আসবাবে সাজানো সাইবানের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে। বিছানার একপাশে ফিডিং চেয়ারটা রাখা হলো, তার সাথে টেবিলটা, বেশ কয়েকটা ড্রয়ার সমন্বিত ওয়ার্ডরোব, তাতে বাচ্চার ন্যাপকিন, ডাইপার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্লাস্ক, সঙ্গে ব্রেস্ট পাম্প। এমন কিছু নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। ইরাম একপাশে ইয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখল কিভাবে সাইবানের রুমের বেপরোয়া ভাবটা এক লহমায় পরিবর্তিত হয়ে গিয়েছে। সবকিছু গোছগাছ হয়ে গেলে সামিয়া বললেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। ও একজন খুব ভালো পিডিয়াট্রিশিয়ান। কালকের অ্যাপয়েন্টমেন্ট বুকড। তুই আর সাইবান ইয়ানকে নিয়ে যাবি, কেমন?
তিনি বলা শেষ করতে না করতেই রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছে। নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে গেল, মেয়েদের মন আর 5.5 প্যাচের জিলাপি একই, কোনো পার্থক্য। আহা, আমার রুম! সাইবানের চিৎকারে কেঁপে উঠল চারপাশ। ইরাম আগে থেকেই প্রতিক্রিয়া আন্দাজ করে ছেলের 2 কানে আঙুল দিয়ে রাখল। পা ফেলে থপথপ করে ভেতরে ঢুকল সাইবান। আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরল এমনভাবে যেন তার সামনে তার পৃথিবীকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। মাই ফাকিং রুম! সামিয়া ভ্রুকুটি করলেন। মুখে লাগাম দেওয়া শেখ এখন। এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্যাম ব্রো, ড্যাম ড্যাম ড্যাম, শিট শিট শিট! একটি হতাশার নিঃশ্বাস ফেললেন সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথায় যাওয়া যায় সামিয়া জানেন না। সাইবান হন্যে হয়ে এদিক ওদিক ছুটে দেখল সবকিছু। কিভাবে তার গেমিং সেটআপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কিভাবে তার সাধের সাউন্ড বক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে, সবকিছু। ইরাম অবস্থা দেখে সামিয়ার কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো। বেচারার অনেক সাধের রুম। তুই চুপ থাকতো, বিয়ে হতে না হতেই স্বামীকে দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতন ছোটাছুটি করছে, ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি, ঘুরবে, চাবি বের করবি, থেমে যাবে। ইরাম না চাইতেও ফিক করে হেসে ফেলল। ঠিক এমন সময়ই তার কোলে থাকা ইয়ান নড়ে চড়ে উঠল। আঙুল চুষতে চুষতে গোঙাতে লাগল। ইরামের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ওহ, আমি ওকে চেঞ্জ করিয়ে নিই বলে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন। এই না না, এখানে রাখ, সাইবানকে করতে দে, ওর শেখার দরকার। এমনিতেও রুম হারানোর শোকে সাইবান আধমরা। এই কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠল সাইবান। মুখে ভর করল তীব্র আতঙ্ক। কি? খবরদার ব্রো, আমি ওসব হাগুমুতু পরিষ্কার করতে পারবো না, একদম না। ড্যাম, ও ড্যাম, ডিয়ার গড অফ হেভেন, হিয়ার মাই কল! সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে। তারপর আদেশ করলেন, যা ইরাম, ওই টেবিলের উপর রাখ, ডাইপার আছে, শিখিয়ে দে কিভাবে করিস। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইয়ান সাবধানে সে টেবিলে শুইয়ে দিল। অতঃপর আগের কাপড়ের ন্যাপিটা খুলে ফেলল। ছোট ছোট হাত ছুঁড়ে ড্যাব ড্যাব করে সাইবানের দিকে তাকিয়ে ইয়ান শব্দ করে উঠল, ব্যা, ওয়াক ওয়াক! মুখে হাত চাপা দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ের ক্লিপ তুলে নিজের নাকে আটকে দিল। পোটলা খায় দুধ আর হাগে অ্যাটম বম। ইরাম আর পারল না। ওই অবস্থাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করল। সামিয়া অবধি মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরাম হাত বাড়িয়ে বলল, একটা ডাইপার দাও। সাইবান ডাইপার সেকশন থেকে পরিষ্কার ডাইপারটাও এক আঙুলে এমনভাবে মুখের সামনে তুলে ধরল যেন পৃথিবীর সব থেকে কদর্য কিছু ধরেছে। ঘৃণায় চোখ মুখ বাঁকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে সে হঠাৎ বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার ড্যাডি, ভাগ্য হাতে ধরিয়ে দিল বাচ্চার ন্যাপি। আয়া, কিয়া! লাফিয়ে উঠল ইয়ান। ইরাম ওয়েট টিস্যু দিয়ে তার স্তন মুছে নিচ্ছিল। হাতে না রাখে আধমোছা টিস্যুটা ছুটে গিয়ে পড়ল একেবারে সাইবানের হাতের ওপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার। হাহাকার করে উঠল, ইয়া খোদা, ইটস মি অ্যাগেন! জবাব চাই আমি, আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।